ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৯৩। ইরানে বড় স্বর্ণের মজুদ আবিষ্কারের ঘোষণা করা হয়েছে। আফ্রিকায় এইচআইভি প্রতিরোধী টিকাদান শুরু হয়েছে। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি একোমাত্রিক সংবাদে। আমি মোহাম্মদ হাসান মাহমুদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইন্দোনেশিয়ায় সাম্প্রতিক ঘূর্ণিঝড় সিনিয়ারের প্রভাবে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়ে দাঁড়িয়েছে ৫৯৩ জনে, যা গত কয়েক দশকের মধ্যে এই অঞ্চলের সবচেয়ে মারাত্মক প্রাকৃতিক দুর্যোগগুলির মধ্যে একটি। এই ঘূর্ণিঝড় এবং তার ফলে সৃষ্ট টানা প্রবল বর্ষণ দেশটির বিশেষত সুমাত্রা দ্বীপের বিস্তীর্ণ অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে, যেখানে আচেহ, উত্তর সুমাত্রা এবং পশ্চিম সুমাত্রা প্রদেশগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার দেওয়া এই তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে, কারণ এখনও প্রায় ৫০০ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন এবং প্রত্যন্ত ও দুর্গম এলাকাগুলোতে উদ্ধারকর্মীরা এখনও পৌঁছতে পারেননি বলে নিখোঁজদের অনেকেই ভূমিধসে মাটির নিচে চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। প্রায় এক সপ্তাহ ধরে চলা এই দুর্যোগে প্রায় ১৪ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ২৮,০০০-এরও বেশি বাড়িঘর সম্পূর্ণ বা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি শুধুমাত্র একটি পরিসংখ্যান নয়, এটি ৫৯৩টি পরিবারের অপূরণীয় ক্ষতির গল্প, যেখানে শত শত মানুষের জীবন এক মুহূর্তে থমকে গেছে। বিশেষ করে সুমাত্রার তাপানলি এবং সিবলগার এলাকার অবস্থা অত্যন্ত ভয়াবহ। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় এই অঞ্চলগুলো থেকে জরুরি সহায়তা পৌঁছানো বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। উদ্ধার কাজ ও ত্রাণ বিতরণে এই যোগাযোগ ব্যবস্থার বিপর্যয় একটি বড় বাধা। যদিও সরকার এবং আন্তর্জাতিক সংস্থাগুলো আকাশপথ ও জলপথ ব্যবহার করে ত্রাণ সামগ্রী পাঠানোর চেষ্টা করছে, আবহাওয়ার চরম বৈরিতার এবং কিছু এলাকার ভৌগোলিক দুর্গমতার কারণে অনেক প্রত্যন্ত গ্রামে এখনও পর্যন্ত কোনো সাহায্য পৌঁছয়নি। এই পরিস্থিতিতে খাবার ও পানির তীব্র সংকটে কিছু এলাকায় দোকান ভাঙচুর এবং খাদ্য লুটের মতো দুর্ভাগ্যজনক ঘটনাও ঘটেছে, যা দুর্যোগ পরবর্তী সময়ে মানবিক সংকটের চরম দিকটি তুলে ধরে। সরকার দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করেছে এবং স্থানীয় বাসিন্দাদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত প্রদেশগুলো সফর করেছেন এবং আশ্বাস দিয়েছেন যে সরকার দুর্গতদের পাশে দাঁড়াতে সর্বশক্তি নিয়োগ করবে এবং এই বিপর্যয় মোকাবিলায় জাতীয় সংহতি বজায় রাখবে। ইরানে বড় স্বর্ণের মজুদ আবিষ্কারের ঘোষণাটি আন্তর্জাতিক মহলে শুধু কৌতূহলই সৃষ্টি করেনি, এটি দেশটির বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাঁকবদলের ইঙ্গিত দিচ্ছে। দক্ষিণ খোরাসান প্রদেশের বেসরকারি মালিকানাধীন সাদান স্বর্ণখনিতে এই নতুন মজুদের সন্ধান মিলেছে। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী খনিটিতে প্রায় ৭.৯৫ মিলিয়ন টন অক্সাইড সোনার আকরিক এবং ৫৩.১ মিলিয়ন টন সালফাইড সোনার আকরিক রয়েছে বলে অনুমান করা হচ্ছে, যা সম্মিলিতভাবে প্রায় ৬১ মিলিয়ন টন আকরিক মজুদের বিশাল ভাণ্ডার। শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রণালয় ইতোমধ্যে এই আবিষ্কারের আনুষ্ঠানিক সত্যতা এবং গুরুত্বকে অনুমোদন দিয়েছে, যা সাদান খনিকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ খনি হিসেবে প্রতিষ্ঠা করেছে। এখন প্রশ্ন হল, এই বিশাল স্বর্ণের মজুদ ইরানের অর্থনীতিতে কী ধরনের প্রভাব ফেলতে পারে, বিশেষ করে যখন দেশটি আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে গুরুতর অর্থনৈতিক চাপের মধ্যে রয়েছে। আপনারা জানেন, ইরানের ওপর দীর্ঘদিন ধরে পশ্চিমা দেশগুলোর কঠোর নিষেধাজ্ঞা জারি রয়েছে, যা দেশটির তেল রপ্তানি এবং ব্যাংকিং লেনদেনকে মারাত্মকভাবে প্রভাবিত করেছে। এমন পরিস্থিতিতে সোনা বা স্বর্ণ একটি অত্যন্ত নির্ভরযোগ্য সম্পদ হিসেবে বিবেচিত, যা আন্তর্জাতিক বাণিজ্যে সরাসরি মুদ্রার বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে, অথবা দেশের অভ্যন্তরে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হতে পারে। এই নতুন মজুদ আবিষ্কারের খবর আসার পর আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম এবং ইরানের অর্থনীতির স্থিতিশীলতা নিয়ে আলোচনা আরও বেড়েছে। আমরা দেখেছি, গত কয়েক বছরে ইরানের কেন্দ্রীয় ব্যাংক বিশ্বব্যাপী স্বর্ণ ক্রয়কারী শীর্ষ ৫টি কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে ছিল। ব্যাংকগুলোর স্বর্ণ কেনার প্রধান উদ্দেশ্য হল অর্থনৈতিক অনিশ্চয়তা এবং মুদ্রাস্ফীতির বিরুদ্ধে সুরক্ষা তৈরি করা। এই নতুন অভ্যন্তরীণ মজুদ সেই সুরক্ষার মাত্রা আরও বহুগুণে বাড়িয়ে দেবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।
যদি এই স্বর্ণ সফলভাবে উত্তোলন এবং প্রক্রিয়াকরণ করা যায় তবে তা কেবল দেশের রাজস্ব বৃদ্ধি করবে না, বরং বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একটা বিষয় মনে রাখা জরুরি, সোনার খনি থেকে আকরিক উত্তোলন করা এবং সেখান থেকে পরিশুদ্ধ সোনা বের করে আনা একটি দীর্ঘ ও ব্যয়বহুল প্রক্রিয়া। সদান খনির এই নতুন মজুদের পরিমাণ যেহেতু খুবই বেশি, এর সফল উত্তোলনের জন্য অত্যাধুনিক প্রযুক্তি এবং বড় আকারের বিনিয়োগ প্রয়োজন। তবে ইরানের অভ্যন্তরে যদি যথেষ্ট প্রযুক্তিগত দক্ষতা এবং পুঁজির অভাব থাকে, তাহলে আন্তর্জাতিক অংশীদারদের সাথে সহযোগিতা করা প্রয়োজন হতে পারে, যার নিষেধাজ্ঞার কারণে একটি চ্যালেঞ্জিং বিষয়। এই পরিস্থিতিতে ইরান কিভাবে এই চ্যালেঞ্জ মোকাবিলা করে এবং কিভাবে দ্রুততম সময়ে এই বিপুল সম্পদকে কাজে লাগাতে পারে তা দেখার জন্য আমরা অপেক্ষা করব। এটি কেবল একটি খনির খবর নয়, এটি অর্থনৈতিক স্বনির্ভরতার দিকে ইরানের একটি বড় পদক্ষেপ। আপনারাও যদি এই বিষয়ে আরও কোনো তথ্য বা বিশ্লেষণ জানতে চান বা আপনাদের নিজস্ব মতামত জানাতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। এই ধরনের বড় অর্থনৈতিক ঘটনাগুলি বৈশ্বিক প্রেক্ষাপটে যে পরিবর্তন আনে তা বুঝতে আমাদের সাহায্য করে। তাই এই ভিডিওটিকে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন এবং ভবিষ্যতে এই সংক্রান্ত সব খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার বেড়াজালের মাঝে অভ্যন্তরীণ সম্পদ আবিষ্কার করা যে কোনো দেশের জন্য একটা বড় স্বস্তির খবর, বিশেষত ইরানের মতো দেশের জন্য। এই আবিষ্কারের পর ইরানের অর্থনীতিবিদেরা অত্যন্ত আশাবাদী যে এটি দেশের মুদ্রা রিয়ালের স্থিতিশীলতায় বড় প্রভাব ফেলবে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করবে। আফ্রিকায় এইচআইভি প্রতিরোধী টিকাদান শুরু হল। এটি শুধুমাত্র একটি শিরোনাম নয়, এটি স্বাস্থ্য ইতিহাসে এক নতুন দিগন্তের সূচনা, একটি দীর্ঘ ও কঠিন সংগ্রামের পর আসার এক নতুন আলোকবর্তিকা। দীর্ঘদিনের গবেষণা, পরীক্ষা-নিরীক্ষা এবং বৈশ্বিক সহযোগিতার ফলশ্রুতি আজ এই ঐতিহাসিক পদক্ষেপের বাস্তবায়ন শুরু হয়েছে। এই টিকা শুধুমাত্র একটি রোগ প্রতিরোধ করবে না, এটি একটি মহাদেশের সামাজিক এবং অর্থনৈতিক কাঠামোতে গভীর ইতিবাচক পরিবর্তন আনতে চলেছে। আপনারা জানেন, গত কয়েক দশক ধরে সাব সাহারান আফ্রিকান অঞ্চল এইচআইভি/এইডস মহামারীতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO এবং অন্যান্য আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাগুলোর তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে এইচআইভি আক্রান্তদের একটি উল্লেখযোগ্য অংশ এই অঞ্চলে বাস করে, যা এই অঞ্চলের স্বাস্থ্য ব্যবস্থা, কর্মক্ষম জনসংখ্যা এবং সার্বিক উন্নয়নে মারাত্মক চাপ সৃষ্টি করেছে। পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায়, এখনও প্রতিবছর এই অঞ্চলে নতুন করে লক্ষ লক্ষ মানুষ এইচআইভিতে আক্রান্ত হচ্ছেন, যদিও সচেতনতা এবং চিকিৎসার কারণে মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমেছে। কিন্তু এই টিকাদান কর্মসূচি সেই চ্যালেঞ্জের মূলে আঘাত হানতে চলেছে, প্রতিরোধী যেখানে মূল লক্ষ্য। ইনিশিয়াল পর্যায়ে বেশ কয়েকটি পাইলট প্রজেক্ট চলছে। দক্ষিণ আফ্রিকার শহরগুলো থেকে শুরু করে কেনিয়া এবং উগান্ডার মতো দেশগুলোও এই কর্মসূচিতে সামিল হয়েছে। প্রথম দফায় টিকার আওতায় আনা হচ্ছে সেই সব জনগোষ্ঠীকে যারা সংক্রমণের সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছেন। এর মধ্যে আছেন স্বাস্থ্যকর্মীরা, যারা প্রতিদিন রোগীদের সেবা দিতে গিয়ে ঝুঁকির সম্মুখীন হন, এবং কিছু নির্দিষ্ট উচ্চ ঝুঁকিপূর্ণ সামাজিক গোষ্ঠী। এই ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে গবেষণা চলাকালীন সময়ে দেখা গেছে, এটি অত্যন্ত সফলভাবে ভাইরাসের বিরুদ্ধে সুরক্ষা দিতে সক্ষম। এই সাফল্যের পেছনে রয়েছে ডেকেইডস অফ ডেডিকেশন এবং বিলিয়ন ডলারের বিনিয়োগ। মনে রাখবেন, এইডসের বিরুদ্ধে প্রথম লড়াই শুরু হয়েছিল ৮০-র দশকে, যখন রোগটি প্রথম শনাক্ত হয় এবং বিজ্ঞানীরা এটিকে একটি জনস্বাস্থ্য সংকট হিসেবে চিহ্নিত করেন। তখন থেকে শুরু করে চিকিৎসার উন্নতি হয়েছে, জীবন রক্ষাকারী অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি সহজলভ্য হয়েছে, যা লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচিয়েছে। কিন্তু সংক্রমণকে সম্পূর্ণভাবে থামানো যায়নি। এবার প্রতিরোধমূলক টিকা সেই কাজটিই করতে চলেছে। টিকার লজিস্টিক চ্যালেঞ্জটি ছিল বিশাল। আফ্রিকায় অনেক প্রত্যন্ত অঞ্চলে প্রয়োজনীয় শীতল তাপমাত্রা বা কোল্ড চেইন বজায় রেখে টিকা পরিবহন এবং সংরক্ষণ করা একটি দুরূহ কাজ। কিন্তু আন্তর্জাতিক সংস্থা এবং স্থানীয় সরকারগুলো বিশেষায়িত ফ্রিজিং ইউনিট এবং উন্নত পরিবহন ব্যবস্থা তৈরি করে এই বাধা অতিক্রম করার জন্য নির্লস কাজ করে চলেছে। এই সম্মিলিত উদ্যোগই প্রমাণ করে যে বৈশ্বিক স্বাস্থ্য সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা কতটা জরুরি। এই ঐতিহাসিক মুহূর্তটি কেবল বিজ্ঞানের জয় নয়, এটি মানবিক সংহতিরও এক উজ্জ্বল উদাহরণ।
তাই আপনারা যারা এই খবর দেখছেন, আপনারাও এই সাফল্যের অংশীদার হতে পারেন। লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ তথ্যটি ছড়িয়ে দিন, যাতে সবাই স্বাস্থ্য সুরক্ষার এই নতুন অধ্যায় সম্পর্কে জানতে পারে। বন্ধুরা, আজকের মতো আমাদের সংবাদ বিশ্লেষণ এখানেই শেষ করছি। আশা করি আপনারা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পেয়েছেন। স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আপনাদের ভালোবাসা এবং সমর্থন আমাদের এই কাজের অনুপ্রেরণা। সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং দেখতে থাকুন। ধন্যবাদ।